হ্যালো এভরিওয়ান, আই এম রিপন। ইউ আর ওয়াচিং গভর্নমেন্ট জব গাইডেন্স। আমরা করেছিলাম সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। এই সরল সুদের কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত আমরা গতদিন কমপ্লিট করেছি। আজকে আমরা করব কোশ্চেন নাম্বার 11। গতদিন আমরা একটা অঙ্কের অনেকগুলো করে মেথড দেখছিলাম, ফর্মুলা দিয়ে কীভাবে করব, পরীক্ষাতে কোন পদ্ধতি অ্যাপ্লাই করা দরকার, কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো, প্রত্যেকটা মেথডই দেখিয়েছিলাম। আজকে শুধুমাত্র আমি দেখাবো যে কোন পদ্ধতি আমাদের পরীক্ষাতে অবলম্বন করা দরকার আর কোন পদ্ধতি পরীক্ষাতে অবলম্বন করলে খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো অঙ্কগুলোকে, সেই পদ্ধতি আজকে শুধুমাত্র আমি দেখাবো। খুব ভালো করে দেখো, পুরো কনসেন্ট্রেশন থাকবে বোর্ডে। কোশ্চেন নাম্বার 11, অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে। এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে, অনুরাগ যে টাকাটা জমা রাখলো সেটা প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল বলে দিয়েছে 56,500 টাকা সে জমা রেখেছে কত বছরের জন্য? 3 বছরের জন্য। 3 বছরের জন্য জমা রেখেছে 12% সুদে, তাহলে 3 বছরের জন্য জমা রেখেছে। আর রেট পার্সেন্টেজ হলো 12% সুদে জমা রেখেছে। আর আমাকে বের করতে বলেছে যে তার অ্যামাউন্ট কত হবে। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হলো কি সুদ আসল সহ সে কত পাবে, সুদ প্লাস আসল। এখানে প্লাস দিচ্ছি না, সুদ আসল। অ্যামাউন্ট মানে হলো সুদ আসল, ঠিক আছে। সে সুদ আসল অর্থাৎ সুদ আর আসল মিলিয়ে মোট কত টাকা পাবে এটা আমায় বের করতে হবে। দেখো কি কি পদ্ধতিতে করতে পারি। আমি আজকে দুটো মেথড দেখাবো এই অঙ্কের, আর দুটোই খুব সহজ পদ্ধতি, যে এই দুটোর মধ্যে যে কোনোটা করতে পারো। কিভাবে করতে পারি? প্রথমে তো আমরা জানি যে এখানে 3 বছরের জন্য টাকাটাকে ইনভেস্ট করছে 12% সুদে, তাহলে সে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট পেয়েছে কত পার্সেন্ট? 36%। 3 12 36, 36% সে সরল সুদ পেয়েছে, যেটা কিভাবে 3 12 36% সে সরল সুদ হিসেবে পেয়েছে। তাহলে 36% যদি সরল সুদ পায় মানে 36% পাবে আর কি, তাহলে তার অ্যামাউন্ট হবে কত? তাহলে তার অ্যামাউন্ট হয়ে যাবে 136%, তাই না? কারণ প্রিন্সিপাল মানে আমি বলে দিয়েছি অলওয়েজ 100%। তাহলে 36% সুদ পেলো, তাহলে প্রিন্সিপাল হয়ে যাবে 136%। এবার এই বিষয়টাই বলে দেওয়া আছে, দেখো অ্যামাউন্ট বলে দেওয়া আছে। তাহলে আমি এখানে যদি লিখি যে 100% ইকুয়াল টু 100% মানে আমি বললাম প্রিন্সিপাল, আর যেটা 56,500 বলে দেওয়া আছে 56,500 টাকা। তাহলে এখান থেকে আমি যদি 1% ইকুয়াল টু করি, 1% ইকুয়াল টু এই যে এটা হয়ে যাবে এত টাকা, তাই না? একটা শূন্য, এই যে দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে। এবারে আমি বের করব কত পার্সেন্ট? 136%। তাহলে 136% ইকুয়াল টু কি হয়ে যাবে? 565 ইন্টু 136। এবারে দেখো এই ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি। এখানে যে টাকাটা বেরোবে এই দুটো গুণ করে সেটাই হবে। এবার গুণের আমি শর্ট মেথড দুটো বলি। এক তো আমরা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করে করতে পারি, যে 5 6 30 শূন্য, অর্থাৎ যে অপশনটা হবে মানে যেটা অ্যান্সার হবে সেটা শেষে শূন্য থাকবে। একবার যদি অপশনগুলো দেখে নিই, প্রত্যেকটা অপশনের শেষেই শূন্য, তাহলে ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করতে পারবো না। এখানে যদি ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো এখানে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করি। 6 আর 3 9 1, এখানে 5 আর 5 10 7, মানে 7 হবে। আমি অপশনগুলো দেখে নেবো যে ডিএস কোন অপশনটা ডিএস 7 হচ্ছে। অপশন এ যদি দেখি তাহলে অপশন এ 6 আর 8 আর 6, 8 আর 6 হয়ে যাবে 14, মানে 5 5 আর 5 10 1 8। প্রথম অপশনটা ডিএস 8 হচ্ছে। দ্বিতীয় অপশনটা ডিএস হচ্ছে 9 7 7 14, 14 মানে 4 আর 5। দ্বিতীয় অপশনটার 5 হচ্ছে, তাহলে দ্বিতীয় অপশনটা আমার অ্যান্সার হবে সেটা যার ডিএস 7 হবে। দ্বিতীয়টাও অ্যান্সার হতে পারে না। তৃতীয়টা কি অ্যান্সার হতে পারে? হ্যাঁ, তৃতীয়টার 7 হচ্ছে। চতুর্থটা কি অ্যান্সার হতে পারে? না, চতুর্থটাও হতে পারে। দেখো চতুর্থটাও 7 হচ্ছে। তাহলে এখানে দুটো অপশন এরকম পেলাম যার ডিএস 7 হচ্ছে। তাহলে আমরা ডিএসও অ্যাপ্লাই করতে পারছি না, ইউনিট ডিজিট মেথডে অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা কি করতে হবে? এবারে আমাদের একদম গুণই করতে হবে। এখানে এই 565কে 136 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 76,840, 76,840 এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবারে দেখো এই অঙ্কটা দ্বিতীয় যে পদ্ধতিতে আমরা করতে পারতাম, এটা একটা গেল, এখানে শুধুমাত্র একটা গুণ করতে হতো, যেটা আমাদের করতে হবে। আর দ্বিতীয় পদ্ধতিটা বলি, দেখো দ্বিতীয় পদ্ধতিতে আমাদের গুণও করতে হবে না, কিছুই করতে হবে না। কি করব? দেখো আমি বললাম সে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট পেয়েছে কত পার্সেন্ট? 36%। আর 36%-এর একবার ফ্র্যাকশন ভ্যালু যদি দেখার চেষ্টা করি, তাহলে 36/100 হয়ে যাবে। 36% মানে তো 36/100।
আর এটাকে যদি আমি ক্যান্সেল করি, প্রথমে 4 দিয়ে করি, 4 দিয়ে করলে 4 9 36, আর এটাকে 4 দিয়ে করলে 4 25 100, তাহলে 9/25 হবে। আর এই ফ্র্যাকশন ভ্যালুর অর্থ আমরা প্রত্যেকেই জানি, এই নিচেরটা হয়ে যাবে কি, নিচেরটা হয়ে যাবে আসল। যে 25 ইউনিট যদি আসল হয়, তাহলে এই 25 ইউনিট আসলে সে সুদ পাবে কত ইউনিট, সে সুদ পাবে হলো 9 ইউনিট। 25 ইউনিট আসলে সে সুদ পাবে 9 ইউনিট। তাহলে এবার আমরা কি করব, এবার আসল তো আমরা জানি, তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা 25 ইউনিট আসলে সুদ পাবে 9 ইউনিট, তাহলে তার অ্যামাউন্ট কত হয়ে যাবে, অ্যামাউন্টটা কত হয়ে যাবে, মানে সুদ আসল মিলিয়ে কত ইউনিট পাবে মোট, তাহলে সুদ আসল মিলিয়ে মোট পাবে 34 ইউনিট, তাই না? সুদ আসল মিলিয়ে মোট পাবে সে হলো 34 ইউনিট। এবারে আমি আসল জানি, তাহলে আমি বলতে পারি যে এই 35 ইউনিটের ভ্যালুই হলো কত, এই যে 56,500 টাকা। 35 ইউনিটের ভ্যালু 56,500। তাহলে এখান থেকে আমি যদি 1 ইউনিটের ভ্যালু করতে চাই, এখান থেকে সরি এখানে 35 নয়, 25 ইউনিটের ভ্যালু, 25 ইউনিট, এই যে আসল 25 ইউনিট, আর এই 25 ইউনিটের ভ্যালু হলো 56,500 টাকা। এখান থেকে আমি যদি 1 ইউনিট করি, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, দুবার যাবে, তারপর আবার দুবার যাবে, 15 150 6 বার যাবে, এইটা হয়ে যাবে 15 150, হ্যাঁ এইটা হয়ে যাবে, একটা শূন্য হবে, 150 থাকবে, একটা শূন্য হবে, এটা হয়ে যাবে। এবারে দেখো, তাহলে আমাদের অ্যামাউন্ট বের করতে হবে, অর্থাৎ সে সুদ আসল মিলিয়ে মোট কত টাকা পাবে। আর সুদ আসল মিলিয়ে আমরা বুঝতে পারলাম এখানে এই যে 25 ইউনিট আসল আর 9 ইউনিট সুদ, মানে 34 ইউনিট, তার টাকাটা এখন 34 ইউনিটে দাঁড়াবে। আর এই 34 ইউনিটের ভ্যালু আমরা বের করলে হয়ে যাবে, দেখো ইন্টু 34 করলাম। তাহলে যে এবারে দেখো, এবারে দেখাই, এখানে ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করে খুব সহজে করতে পারবে। এখানে শেষে শূন্য হবে, এটা তো করতেই বুঝতেই পারছি শেষে শূন্য হবে। এবারে দেখো 4 6 24 4, শূন্যটা বসিয়ে দিলাম। এবারে 4 6 24 4, মানে শেষে আমি বুঝতে পারছি 40 হবে, শেষে আমার অপশনে 40 হবে। এবার দেখো কোন অপশনটা শেষে 40 রয়েছে, একমাত্র অপশন সি এর শেষেই 40 রয়েছে, তাহলে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর অপশন সিতে কি রয়েছে, 76,840, 76,840, তাহলে আমাদের শুধুমাত্র এই ডিজিট দেখেই, লাস্ট ডিজিট, লাস্ট 2 ডিজিট দেখে আমরা বলতে পারলাম অ্যান্সার কত হবে, বোঝা গেল? তাহলে তার অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল মিলিয়ে তার টাকার পরিমাণ হয়ে যাবে 76,840, বুঝতে পারলে? নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 12। খুব সহজ অঙ্ক ছিল, আর যেটা আমরা খুব সহজভাবেই করলাম। কোশ্চেন নাম্বার 12-এ চলে আসো। কোশ্চেন নাম্বার 12 কি বলা আছে, কত টাকায় বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে কত টাকাতে? এটা তো দেখেই বলা যাচ্ছে অঙ্কটা পড়ার সঙ্গে সঙ্গে, যে 365 দিনে যেহেতু 1 বছর, তাই 365 জিরো, মানে 3600, 365-র পিঠে একটা জিরো হবে, মানে 3650 টাকা। 3650 টাকার একদিনে 10% হারে 1 টাকা সুদ হয়। কিভাবে একবার দেখো খুব ভালো করে। কোশ্চেন নাম্বার 12, এখানে বলে দিয়েছে সুদের হার বলে দিয়েছে, রেট পার্সেন্টেজ বলে দিয়েছে কত টাকা, রেট পার্সেন্টেজ বলে দিয়েছে 10%। আচ্ছা আমি ধরে নিলাম এখানে টাকার পরিমাণটা ধরলাম পি টাকা। আমরা তো এই ফর্মুলাটা জানি যে পি টি আর বাই 100 ইকুয়াল টু কি আই, এটা আমরা প্রত্যেকেই জানি, এইটা ইকুয়াল টু আই। এবারে আমি এখানে পিটা বের করব, পিটাই তো বের করবো যে কত টাকায় 10% হারে একদিনে সুদ হলো 1 টাকা, তাহলে পি টাকায় ধরে নিলাম। এখানে টাইমটা বলে দিয়েছে একদিন, তাহলে আমি টাইমটা অলওয়েজ আমাকে বছরে বের করে নিতে হবে, তাহলে একদিন মানে কি 1/365 বছর, তাই না? আর বলে দিয়েছে কত, আর এর মান বলে দিয়েছে 10, তাহলে 10 আর নিচে 100 ছিল, 100 বসিয়ে দিলাম। আর এইটা ইকুয়াল টু কত, ইন্টারেস্ট বলে দিয়েছে 1 টাকা, দেখলে? এবারে দেখো এই শূন্য ক্যান্সেল করলাম, তাহলে এবারে আমরা জানি কোনাকুনি গুণ হবে, তাহলে পি ইকুয়াল টু কত দাঁড়ালো, এই যে 365 আর 10 গুণ করলে 365-র পিঠে আরেকটা শূন্য, আর এটা কোনাকুনি গুণ হয়ে 365, মানে হলো 3650 টাকা, বোঝা গেল? এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 12। বুঝতে পারলে খুব সহজ অঙ্ক ছিল। কোন অপশনে রয়েছে কোশ্চেন নাম্বার 12-এর সঠিক অ্যান্সার? অপশন বিতে রয়েছে। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9-এর 15 অংশ হবে? বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9-এর 15 অংশ হবে? দেখো খুব সহজ অঙ্ক, কিভাবে করতে পারি এখানে, এই টাইপের অঙ্ক এর আগেও আমি করিয়েছি, দেখো মানে প্রথম দিনেও আমি করিয়েছি। এখানে আমায় বলে দিয়েছে যে সুদ
টাইমটা মনে রাখবে 6 বছরে, আর আমাকে রেট পার্সেন্টেজ বের করতে বলেছে। আচ্ছা, সুদ বলে দিয়েছে কি আসলের, সুদ বলে দিয়েছে আসলের কত অংশ, আসলের 9/25 অংশ। তাহলে আসল ইন্টু 9/25, সুদ হলো 6 বছর, এটা টাইমটা বলে দিয়েছে 6 বছর। এটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে, কারণ এখানে টাইমটাই হলো গুরুত্বপূর্ণ জিনিস। সুদ বলে দিয়েছে আসলের 9/25 অংশ। তাহলে আমি যদি একবার সুদ আর আসলের রেশিওটা একবার দেখতে চাই, তাহলে দেখো এই আসলটাকে নিচে নিয়ে এলাম, এদিকে নিয়ে এলাম, তাহলে এখানে সুদ আর আসলের রেশিও কি হয়ে গেল, যে সুদ যদি 9 ইউনিট হয় তাহলে আসল হবে 25 ইউনিট, মানে আসল যদি 25 ইউনিট হয় তাহলে 25 ইউনিট আসলে, সুদ পাবে কত ইউনিট, 9 ইউনিট। বুঝতে পারলে? তাহলে 25 ইউনিটে যদি 9 ইউনিট সুদ পায়, আর এটা কত বছরে, এটা অবশ্যই 6 বছরে, 6 বছরে। আর আমরা রেট পার্সেন্টেজ মানে কি জানি আমরা, আমি এটা বলেছি যে এইভাবে বের করব, যে রেট পার্সেন্টেজ মানে 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100, বলেছি তো এটা। এবারে দেখো এই রেটই তো আমাকে বের করতে হবে। তাহলে এখানে 6 বছরে যদি 25 টাকায় 9 টাকা সুদ হয়, 25 টাকায় মানে 25 ইউনিট আর কি, এখানে ইউনিট ধরি, 25 ইউনিটে 9 ইউনিট সুদ হলো 6 বছরে, তাহলে 1 বছরে কত ইউনিট সুদ, 1 বছরে 1.5 ইউনিট সুদ। 1.5 ইউনিট সুদ কত টাকায়, 25 ইউনিটে, 25 ইউনিটে 1.5 ইউনিট সুদ, তাহলে শতকরা কত সুদ করলাম। এখানে এই পয়েন্ট উঠে যাওয়ার জন্য এখানে একটা শূন্য কেটে গেল, বোঝা গেল? আসলে কি পয়েন্ট উঠে যাওয়ার জন্য এই নিচে 10 হতো, আর 10-এর শূন্য এই শূন্য কেটে যাবে, তার মানে আমি এইভাবে বলতে পারি কি না, এইভাবেও বলতে পারি, এইভাবেও বলতে পারি, ঠিক আছে, যে কোনোটা বলতে পারি, যেটা ইজি মনে হবে সেটা বলবে, আমার আলাদা করে লেখার দরকার নেই, তার জন্য আমি বললাম ওইভাবে। এবারে দেখো যদি ক্যান্সেল করি, এটাকে 3 দিয়ে 5 দিয়ে করলে 3, এটাকে 5 দিয়ে করলে 5, 5 দিয়ে করলে 2, তাহলে এখানে হয়ে যাবে কত, 6। তাহলে রেট পার্সেন্টেজ হয়ে যাবে 6, অর্থাৎ সুদের হার হয়ে যাবে কত পার্সেন্ট, 6%। বোঝা গেল কোশ্চেন নাম্বার 13, যেটা হলো অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, কত বছরে 10% হারে সুদ ও আসলের অনুপাত 10:3 হবে? এটাও তো একই রকম অঙ্ক, 10:3 হবে। তাহলে এখানে দেখো 14, তাহলে সুদ আর আসল, এখানে আসল, প্রথমে আসল বলে দিয়েছে, আসল রেশিও সুদ, আসল রেশিও সুদ বলে দিয়েছে কত, এখানে আমি বাই দিয়ে লিখি তাহলে বেশি ভালো বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, যেভাবে লিখেছিলাম এইভাবেই লিখি, আসল রেশিও সুদ, আসল রেশিও সুদ এখানে আমি বলে দিয়েছে কত, 10:3, 10:3, আর এখানে রেট পার্সেন্টেজ বলে দিয়েছে 10%, অর্থাৎ 10% সুদে কত বছরে হবে। তাহলে 10 ইউনিট থেকে 3 ইউনিট সুদ হয়, 10 ইউনিট থেকে 3 ইউনিট সুদ হলো, এটা কত পার্সেন্ট সুদে, কত পার্সেন্ট, এই যে 3 ইউনিটটা 10 ইউনিটের কত পার্সেন্ট, সেটা একবার বের করবো। আর এটা যদি দেখি, এটা দেখেই মুখে মুখে বলা যাচ্ছে যে 30%, 3 ইউনিট হলো 10 ইউনিটের 30%। দেখো কিভাবে, যদি দেখি এ দেখো 3 ইউনিট 10 ইউনিটের, আমি যদি মানে হলো টোটাল পার্সেন্টেজ, টোটাল এসআই, এখানে এসআই পার্সেন্টেজ বেরোবে, তাহলে 10 ইউনিটে হলো 3 ইউনিট সুদ, তাহলে শতকরা কত সুদ, শতকরা এই 0 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে শতকরা 30% সুদ হলো না। তাহলে এসআই হিসেবে সে মোট 30% সুদ পেয়েছে, কিন্তু প্রতি বছর তো 10% করে সুদ দেওয়া হয়, প্রতি বছর সুদের পরিমাণ 10%, তাহলে বুঝতে পারছি টাকাটাকে মানে 30% সুদ পেতে গেলে কত বছর ইনভেস্ট করতে হবে, অবশ্যই 3 বছর ইনভেস্ট করতে হবে, তাই কি না? হ্যাঁ, 3 বছর ইনভেস্ট করতে হবে। বোঝা গেল কোশ্চেন নাম্বার 14, যেটা অ্যান্সার হবে অপশন এ। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 15। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে? কোশ্চেন নাম্বার 14 এর সিমিলার অঙ্ক এটা, শুধুমাত্র একটা জিনিস বলে দিয়েছে, সময় আর বার্ষিক সুদের হার এখানে সমান। কিভাবে করব দেখো, কোশ্চেন নাম্বার 15, সময় আর সুদের হার যদি সমান হয়, তার মানে এখানে আমি বুঝতে পারছি যে আর ইকুয়াল টু টি, এই বিষয়টা বলে দেওয়া আছে। আর যেটা বলে দেওয়া আছে এখানে সুদ বলে দেওয়া আছে, দেখো সেই রেশিওতেই বলে দেওয়া আছে, সুদ বলে দেওয়া আছে আসলের কত অংশ, 1/9, তাই? তাহলে এখান থেকে আমি সুদ আর আসলের রেশিও পাই কি না, তাহলে সুদ বাই আসল যদি আমি করি তাহলে কি হয়ে যাবে, 1/9। তাহলে বুঝতে পারছি যে 9 ইউনিট যদি আমার আসল হয়, প্রিন্সিপাল হয়, সেখানে 1 ইউনিট সুদ হিসেবে পেয়েছে, তাই না? তাহলে 9 ইউনিট যদি প্রিন্সিপাল হয় তাহলে 1 ইউনিট পেয়েছে সুদ হিসেবে। তাহলে এবারে তাহলে সে কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ পেল,
তাহলে 9 ইউনিটে 1 ইউনিট সুদ পেয়েছে, তাহলে শতকরা সে কত সুদ পেলো, তাহলে শতকরা সে যদি সুদ পায় কত সেটা বের করতে যায়, তাহলে কিভাবে বের করব, 9 ইউনিটে 1 ইউনিট সুদ পেয়েছে, তাহলে শতকরা 100 শতকরা পেলো মানে ইন্টু 100 করে দিলাম, তাহলে শতকরা কত সুদ পেলো পেয়ে গেলাম। এখানে দেখো তাহলে শতকরা সুদ পেলো হলো 100/9%। এবারে সে মোট সুদ পেয়েছে মানে সরল সুদ হিসেবে মোট সে এত পার্সেন্ট সুদ পেয়েছে, সে যদি 1 বছর টাকাটা ইনভেস্ট করে তাহলে সে এত পার্সেন্ট মোট সুদ পাবে, প্রিন্সিপালের এত পার্সেন্ট সুদ পাবে। কিন্তু এখানে বলে দিয়েছে যে সে যত পার্সেন্ট হারে সুদ পেয়েছে ঠিক টাকাটাকে তত বছরের জন্য ইনভেস্ট করেছে, মানে আর টি এখানে সেম। তাহলে আমি কি এটা বলতে পারি না যে r² = হলো 100/9, কারণ এখানে আর টি সেম। আর আমরা জানি যে এসআই মানে কি, মানে সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজ কিভাবে পাই আমরা, 8 গুণ টি, এটা তো আমরা প্রত্যেকেই জানি যে আর টি গুণ করে আমরা যে পার্সেন্টেজ পাই আর/টি সেটাই হয়ে যায় আমাদের সিম্পল ইন্টারেস্ট, সেটাই আমাদের সিম্পল ইন্টারেস্ট হয়ে যায়। তাহলে r² = এটা বলতে পারি। একই রকমভাবে r = তাহলে আমরা বলতে পারি 100/9, আর এখান থেকে আর এর ভ্যালু হয়ে যাবে 10/3, 10/3 মানে 3.13%, বোঝা গেল। তাহলে আর এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল 3.13%, যেটা খুব সহজেই বেরিয়ে গেল, তাই না। এবারে দেখো আমি একটা জিনিস বলার জন্য বলছি, এটা এই যে এখানে r² কিভাবে হলো এটা বুঝতে পেরেছো আশা করি, তবুও আমি এই বিষয়টা বলছি, একবার লক্ষ্য করো ফর্মুলা বিষয়টা। আমি যদি এটা করতাম PTR/100 = I, এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতাম, যেখানে প্রত্যেকের মানটা প্রত্যেকের জায়গায় বসাতাম, এখানে প্রিন্সিপাল মানে কত ইউনিট হয়ে যেত, 9 ইউনিট। টি মানে টাইম, এখানে টাইম তো জানি না, টাইম আর দুটো এখানে সমান, তার জন্য আমি সেই দুটোকে সমান যেহেতু আর দুটোকে সমান করে r² দিয়ে দিলাম। টি মানেই আর মানেই টি, তাহলে টি আর এর পরিবর্তে r² দিয়ে দিলাম, বাই 100 করলাম = এখানে I এর মান 1, এই যে 9 ইউনিটে 1 ইউনিট সুদ পেয়েছে। তাহলে এখানে যদি করি তাহলে এখানে দেখো r² = কি হলো, আমরা জানি কোনাকুনি গুণ হবে, তাই তো। তাহলে আমরা লিখতে পারি যে 100 গুণ 1, এটা লিখতে পারি, আর এই 9টাও এখানে নিচে চলে আসবে বাই 9, তাই তো, 100 গুণ 1/9। এবারে এখান থেকে যদি r= বের করি তাহলে কি হবে, r= আন্ডার এই স্কোয়ারটা এদিকে গিয়ে √ওভার হয়ে যাবে, মানে √100 × 1/9, তাই তো, 1/9 করে দিলাম। এবারে দেখো করি আমি, তারপরে আমি বলছি। এখানে আমি যদি 10কে বাইরে আনি, টোটালটাকেই বাইরে আনতে পারি, টোটালটাকে যদি বাইরে আনি তাহলে দেখো উপরে 10 আর 1 গুণ করলে কত হয়ে যাবে, 10 আর 1 গুণ করলে 100 আর 1 গুণ করলে 100ই হয়ে যাবে, আর 100 বর্গমূল 10, আর নিচে 3 বর্গমূল কত হয়ে যাবে, 9 বর্গমূল 3 হয়ে যাবে, মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3.13%। এবার কথা হলো আমি এটা কেন দেখালাম, এটা তো ফর্মুলা অ্যাপ্লাই করতে তো পারবো, আর ফর্মুলার থেকে শর্ট মেথড তো আমি বলেছি মেথড 1। এবারে দেখো এটা আমি এই জন্যই বললাম, আমি একটা খুব সহজ জিনিস বলার জন্য বললাম কি, যে যখনই আমাদের সময় ও সুদের হার সমান থাকবে, যখনই আমাদের সময় আর সুদের হার সমান থাকবে, তখন এখান থেকে আমাদের দু ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এক তো জিজ্ঞাসা করতে পারে সুদের হার, যেটা এখানে জিজ্ঞাসা করেছে সুদের হার, দ্বিতীয় আরেকটা টাইমও জিজ্ঞাসা করতে পারতো, টাইমও কিন্তু জিজ্ঞাসা করতে পারতো, 2 নাম্বার সময়ও জিজ্ঞাসা করতে পারতো। আর একটা জিনিস দেখো, সময়ও জিজ্ঞাসা করতে পারতো, আর সুদের হারও যা সময়ও তাই, তার মানে সুদের হার বের করলেই সময় বের করলেই সুদের হার, দুটো আলাদা কিছু নাই, বুঝতে পারলে। এখানে এই জিনিসটা তো ক্লিয়ার প্রথমেই হয়ে গেছে। এবারে আমরা কিভাবে বের করতে পারতাম, আমি এখানে একটা জিনিস বলছি, এইটাকে আমরা এইভাবেও বের করতে পারতাম যে 10 আন্ডাররুট সুদ বাই আসল, 10 আন্ডাররুট সুদ বাই আসল, এইটা করলেই আমাদের কি বেরিয়ে যাবে, এইটা করলে আমাদের যদি সুদের হার চাই তাহলে সুদের হার বেরিয়ে যাবে, আর যদি সময় চাই সময় বেরিয়ে যাবে। সময়ের ক্ষেত্রেও এটাই, যে 10 আন্ডাররুট সুদ বাই আসল, 10 আন্ডাররুট সুদ বাই আসল। কিভাবে কেন হলো বুঝতে পারলে, দেখো এই ফর্মুলার সঙ্গে একবার দেখে নাও। এখানে এই যে 100টা তো এখানে এসে রুটের মধ্যে চলে যাবে, সেই 100টাকে যদি আমি শুধুমাত্র বের করে আনি, তাহলে 100কে বের করে আনলে রুটের বাইরে আনলে 10 হবে না, সেই 10 হলো এটা। আর এখানে এই যে সুদ বাই আসল কেন লিখলাম, এই দেখো
রুটের মধ্যে তো অবশ্যই সুদ এটাও থাকবে, মানে 100 ইন্টু সুদ বাই আসল থাকবে কি না। এই যে এখানে 1 ইউনিট এটা কি ছিল, এটা তো সুদ ছিল, আর এই যে 9 ইউনিট এটা কি, এটাই তো আসল। 9 ইউনিট এটা তো আসল ছিল, তাহলে সেটাই তো যে 100-এর সঙ্গে সুদ আর আসল গুণ রিলেশনে থাকবে। এবার 100-কে প্রথমে আমি বের করে এনেছি 10, আর তারপরে আন্ডার রুট রেখেছি, আন্ডার রুট সুদ বাই আসল। এই বিষয়টা মনে রাখতে পারো, তাহলে খুব সহজেই হয়ে যাবে। আর যেটা একদম লজিক্যাল, এটা এমনটি নয় যে মুখস্থ করতে হবে, এমনটি কিন্তু নয়, একদম লজিক্যাল বিষয়, যে সুদের হার বা যখনই সময় আর সুদের হার সমান থাকবে তখনই সুদের হার বা সময় যেটাই চাইবে না কেন তার ফর্মুলাটা হয়ে যাবে কি 10 আন্ডার রুট সুদ বাই আসল। বুঝতে পারলে? এবারে দেখো আমি এটাকে পরেরটাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আর তাছাড়া আমি তো বললাম দুটো কনসেপচুয়াল বিষয়ই বললাম, বুঝতে পেরেছো, খুব সহজ বিষয়টা। এবারে দেখো কোশ্চেন নাম্বার 16, দেখো কোশ্চেন নাম্বার 16 সেম অঙ্ক, সেম ভাবেই আমরা করব। বলে দিয়েছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদে যদি 400 টাকার সুদ হয় তাহলে সুদের হার কত। বুঝতে পারলে? এখানেও তাই বলে দিয়েছে কোশ্চেন নাম্বার 16। এখানে আর ইকুয়াল টু বলে দিয়েছে টি, আর এখানে এটা এইভাবে বলে দিয়েছে, রেশিওতে বলে না দিয়ে অ্যামাউন্ট বলে দিয়েছে, তাহলে অ্যামাউন্ট থেকে তো আমরা রেশিও বের করতেই পারি। এখানে বলে দিয়েছে প্রিন্সিপাল বলে দিয়েছে 2500 টাকা। দেখো আমি প্রত্যেকটা বিষয় লিখছি তাহলে ভালো বুঝতে পারবে। আর ইন্টারেস্ট বলে দিয়েছে হলো 500 টাকা, তাই তো, সরি 400 টাকা। ইন্টারেস্ট বলে দিয়েছে 400 টাকা, সুদের পরিমাণ বলে দিয়েছে 400 টাকা, তাহলে আমাকে সুদের হার বের করতে বলেছে। তাহলে আমি যেটা এইমাত্রই বললাম যে আমাদের আর ইকুয়াল টু কী করবো, আর ইকুয়াল টু আমি বললাম 10 আন্ডার রুট সুদ বাই আসল, বললাম কি না, সুদ বাই আসল বললাম। দেখো মুখে মুখে হয়ে যাবে, সেই জন্য আমি এই পদ্ধতিটা বললাম। তাহলে 10 আর সুদ বাই আসল, মানে এখানে দুটো শূন্য ক্যান্সেল, কমিয়ে দিলে মনে মনে, তার মানে 4/25, বুঝতে পারছো, 4/25, তার সেখান থেকে বেরিয়ে আসবে 2/5। তাহলে দেখো কিভাবে করি, আমি করে দেখাই। সুদ এখানে 400 হয়ে যাবে, আসল এখানে 2500 হয়ে যাবে, দুটো শূন্য ক্যান্সেল করলাম। এবারে এটাকে যদি বর্গমূল করি তাহলে 10 ইন্টু 2/5, 4-এর বর্গমূল 2 আর 25-এর বর্গমূল 5, 2/5, 5 দিয়ে এটাকে ক্যান্সেল যদি করি তাহলে 2 হয়ে যাবে, মানে 4%। আর এর মান বেরিয়ে যাবে 4%। টাইম যদি বলতো তাহলেও সেটা কত বছর হতো, 4 বছরই হতো। বোঝা গেল? যদি তুমি ভাবো যে আমি এরকম ভাবে ফর্মুলা দিয়ে করবো না, তাহলে কিভাবে করবে, তাহলে এই যে পদ্ধতি বললাম, কি পদ্ধতি বললাম, যে এখানে আমাদের যেহেতু টি আর আর সমান, টি আর আর সেম একই, তাহলে আমাদের কি করতাম, তাহলে আমরা এটা করতাম যে আর স্কোয়ার ইকুয়াল টু এখানে সুদ কত পেত, প্রথমে আমরা সুদ বের করে নিতাম যে সুদ কত পেল, যে 400 টাকা সুদ পেল 2500 টাকায়, তাহলে শতকরা কত পার্সেন্ট এসআই পেল, সিম্পল ইন্টারেস্ট তাহলে কত পার্সেন্ট পেল, এটা বের করে নিতাম। এই দুটো শূন্য ক্যান্সেল করতাম, 25 দিয়ে এটাকে করলে 4, মানে 8%, সরি এখানে 16% হয়ে যাবে, 4 4-এ 16, 16% মোট সিম্পল ইন্টারেস্ট পাবে, সিম্পল ইন্টারেস্ট হিসেবে 16% পাবে। আর আমরা জানি যেহেতু এখানে আর আর টি সেম, তার জন্য এখানে আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে কত, 16%, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে কত, আন্ডার রুট 16, মানে আর এর ভ্যালু হয়ে যাবে কত, 4। ঠিক আছে, এটাও করতে পারো, এটাও করতে পারো, যে কোনোটা করতে পারো। এটাও দেখো খুব ইজি, খুব যে জটিল ব্যাপার এমনটি নয়, যে কোনোটা তোমরা করতে পারো, সেটা তোমাদের চয়েস থাকবে কোনটা করবে। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17ও দেখো সিমিলার অঙ্ক, একদম সিমিলার। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 দেখো কি বলেছে, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরে 2500 টাকার সুদ 16 টাকা হবে। সিমিলার অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমি করাচ্ছি না। কোশ্চেন নাম্বার 17 যেটা প্রত্যেকেরই হোমওয়ার্ক থাকবে, অবশ্যই আমাকে এর অ্যান্সারটা কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে যারা আমার এই ক্লাসটা দেখছো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালো করে এবারে বোঝো। কোশ্চেন নাম্বার 18 বারবার আমাদের পরীক্ষাতে রিপিট করে, আর খুব সহজ অঙ্ক, যেটা আমরা মুখে মুখে করতে পারবো। দেখো বলে দিয়েছে কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। আসল 25 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে। দেখো বিষয়টা বলি, কোশ্চেন নাম্বার 18, কোনো আসল, ধরো আমি 100 টাকা ইনভেস্ট করলাম, 100 টাকা যখন আমি ইনভেস্ট করলাম 25 বছরের জন্য,
25 বছর, তখন সেই 100 টাকাটা দেখলাম যে বেড়ে 300 টাকা হয়ে গেছে। আচ্ছা, তাহলে 100 টাকা ইনভেস্ট করলাম, সেটা 300 টাকা কি করে হলো? কারণ আমি এই যে 25 বছর ইনভেস্ট করেছিলাম তার জন্য 200 টাকা আমি এক্সট্রা পেয়েছি সুদ হিসেবে, তাই না? এই 300 টাকা হলো, এখানে যে 200 টাকা এক্সট্রা পেলাম সেটা আমরা কিভাবে পেলাম? সুদ হিসেবে। তাহলে আমি এসআই পেয়েছি কত? 200 টাকা। 200 টাকা আমি এসআই পেয়েছি, মানে সিম্পল ইন্টারেস্ট পেয়েছি। তাহলে 200 টাকা যদি আমি সুদ পাই, 100 টাকা ইনভেস্ট করে 200 টাকা সুদ পেয়েছি কত বছরে? 25 বছরে। 25 বছরে যদি 200 টাকা সুদ পাই, তাহলে প্রত্যেক বছরে কত করে সুদ পেলাম? আর এই প্রত্যেক বছরে 100 টাকায় যে পরিমাণ এক্সট্রা টাকা পাই সেটাই তো আমাদের রেট পার্সেন্টেজ হয়ে যায়, তাই না? তাহলে 200 টাকা সুদ পেয়েছিলাম 25 বছরে, তাহলে প্রত্যেক বছরে আমি যেটা পেলাম সেটাই আমার রেট পার্সেন্টেজ। এটা দিয়ে যখন এটাকে ডিভাইড করলাম তখন 8%। তাহলে আমাদের রেট পার্সেন্টেজ হয়ে গেল 8%। বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক। দেখো কতক্ষণ লাগবে, যেটা মুখে মুখেই করতে পারবে, টাইম তো খুব দূরের কথা। হবে কি না? বুঝতে পারলে? কোশ্চেন নাম্বার 18। সিমিলার আমি একটা অঙ্ক দিচ্ছি, কোশ্চেন নাম্বার 19। এখানে যেমন আমি বছর বলে দিয়েছি, এবারে আমি রেট পার্সেন্টেজ বলে দেবো। দেখো সিমিলার অঙ্ক, দেখো এই অঙ্কটা থাক, তাহলে ভালো বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 19 দেখো, বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে? সুদে মূলে এখানে 4 গুণ হবে। কোশ্চেন নাম্বার 19 দেখো, একই রকম ভাবে আমি সেই 100 টাকায় ধরলাম ইনভেস্ট করেছিলাম, যখন এরকম ভাবে আসবে তখনই 100 টাকা ধরে নেবে যে আমি 100 টাকা ইনভেস্ট করেছি। এই 100 টাকা যখন আমি ইনভেস্ট করেছি কত পার্সেন্ট সুদে? 25% সুদে, মানে প্রত্যেক বছরে 100 টাকাতে আমি 25 টাকা করে এক্সট্রা পাই। তখন সেই টাকাটা আমি দেখলাম কিছু বছর পরে সেটা 4 গুণ হয়ে গেছে, মানে কত টাকা হয়ে গেছে? 400 টাকা হয়ে গেছে। তাহলে এই যে 300 টাকা এক্সট্রা এলো, সেটা কিভাবে এলো? সুদ পেলাম। 300 টাকা এক্সট্রা সুদ পেলাম, তাহলে এখানে এসআই আমি পেলাম কত টাকা? 300 টাকা। তাহলে 300 টাকা মোট সুদ পেয়েছি, কিন্তু আমি তো প্রতি বছরে 25% করে সুদ পাই, মানে 100 টাকাতে 25 টাকা এক্সট্রা পাই। তাহলে 300 টাকা এক্সট্রা পেতে গেলে আমাকে কত বছর ইনভেস্ট করতে হবে? কি করবে? 300কে জাস্ট 25 দিয়ে ভাগ করে দেবে। 300কে 25 দিয়ে ভাগ করলে এটাই হয়ে যাবে আমাদের কি? টাইম। কত হয়ে যাবে? 12 বছর। 12 বছর। বুঝতে পারলে? 12 বছর। খুব সহজ দুটো অঙ্ক ছিল, দুটো দেখো সিমিলার অঙ্ক। যখন এই টাইপের অঙ্ক আসবে তখন 100 ধরে নেবে, বেশ ইজি হয়ে যাবে ব্যাপারটা। বোঝা গেল কোশ্চেন নাম্বার 19, 18 আর 19। এবারে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 19। আজকের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হলো কোশ্চেন নাম্বার 20। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষাতে এই ধরনের অঙ্ক থাকবেই। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে লক্ষ্য করো।